ভারত বিরোধী মালদ্বীপের সেই মজ্জুর বিপুল বিজয়। ভারতের সাথে এত দ্বন্দ্ব কেন এই লোকটির? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। মজ্জু একটা নাম, একটা আস্ত প্রতিবাদ ভারতের বিরুদ্ধে। নতজান পররাষ্ট্র নীতি নিয়ে যখন আশপাশের রাষ্ট্রগুলো নিজেদের সব বিকিয়ে দিয়েছে, তখন এই মজ্জুই হচ্ছে সাম্প্রদায়িকতার ভয়াবহ নাগপাশে আবিষ্ট দেশ ভারতের বিরুদ্ধে সাক্ষাৎ জম। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ভারত বিরোধী এবং চীনপন্থী হিসেবে বিবেচিত মোহাম্মদ মজ্জুর দল বিপুলভাবে বিজয়ী হয়েছে। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী 22 এপ্রিল পর্যন্ত মজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি 93 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে 62টি আসন পেয়েছে, আর প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি এমডিপি পেয়েছে 15টি আসন। নির্বাচনকে মালদ্বীপে ভারত ও চীনের প্রভাব বিস্তারের লড়াই হিসেবে দেখেছিলেন অনেকে। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন বিশেষ গুরুত্ব ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে। ভারতীয় পক্ষ মনে করেছিল ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির ফলে নির্বাচনে মজ্জুর দল খারাপ করবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেছে। অনেকেই বলছেন মজ্জুর চীন প্রীতির দিকেই ঝুঁকে তার দলকে ভোট দিয়েছেন মালদ্বীপের নাগরিকেরা। বিশ্বের অনেক দেশের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত সেপ্টেম্বরেই ভারতপন্থী হিসেবে বিবেচিত ওই দেশের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিকে হারিয়ে জয়ী হয়েছিলেন মজ্জু, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে সোলির দল এমডিপি। ফলে পার্লামেন্টের বাধায় বহু সিদ্ধান্তই কার্যকর করতে পারেনি মজ্জুর সরকার। তাই এই ভোটে জিতে তারা মালদ্বীপের পার্লামেন্টেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে চেয়েছিল। কোনো কোনো কূটনৈতিক মহলের কথায় এই নির্বাচন মূলত দুটি কারণের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল: মজ্জুর ভারত বিরোধী অবস্থান এবং চীন ঘেঁষা নীতি। মালদ্বীপের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তা পরখ করার একটা পরিসর তৈরি করছিল এই নির্বাচন। 60 বছরের দীর্ঘ বন্ধুত্ব। 1965 সালে স্বাধীন হওয়ার পর থেকে ভারত দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের অবিচ্ছেদ্য উন্নয়ন অংশীদার। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে মালদ্বীপের। কিন্তু হঠাৎ কি হলো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কে? দেশটি কেনই বা ভারত বিদ্বেষী হয়ে উঠল? কেনই বা ভারতের জনগণ গণহারে মালদ্বীপ বর্জনের ঘোষণা দিচ্ছে? অনেকেই বলছেন নেপাল, শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপে চীনের কাছে ভারতের কূটনৈতিক পরাজয় ঘটেছে। অনেকে আবার বলছেন শেষ পর্যন্ত ভারত ছাড়া গতি নেই মালদ্বীপের। বিশ্লেষকদের মত, ভারত মালদ্বীপ চরম উত্তেজনার মধ্যে দূরে বসে ঘি ঢালছে চীন। অনেকে আবার ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পেছনে চীনের ষড়যন্ত্র দেখছেন। দৃশ্যত ঘটনাটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে, অর্থাৎ সাবেক টুইটারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি আপাত নির্দোষ ছবি প্রকাশের মধ্য দিয়ে। চলতি বছরের শুরুতে ভারতের কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ পুঞ্জ ভ্রমণে গিয়েছিলেন মোদী। ছোট বড় 36টি দ্বীপপুঞ্জ নিয়ে আরব সাগরে এই লাক্ষাদ্বীপের অবস্থান, যা ভারতের মূল ভূমি থেকে প্রায় 1350 কিলোমিটার দূরে। লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপ আরও 750 কিলোমিটার দূরে। লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নীল জলরাশি আর ধবধবে সাদা বালুতে নিজের বেশ কয়েকটি নয়ন মনোহর ছবি পোস্ট করেন। লাক্ষাদ্বীপের দারুণ সুন্দর পরিবেশে মোদির স্নরকেলিং, সাদা বালিতে ঘুরে বেড়ানো বা বিশাল নীল সৈকতে বিশ্রাম নেওয়ার ছবিগুলো যেন হার মানিয়েছিল হর হামেশাই মালদ্বীপ ভ্রমণে যাওয়া বলিউডের অভিনেতা অভিনেত্রীদেরও। স্বাভাবিকভাবেই ছবিগুলোর নিচে কমেন্টের ঢল নামে। অনেকেই আলোচনা করতে থাকেন ছুটি উদযাপনে মালদ্বীপ না গিয়ে বরং লাক্ষাদ্বীপ পুঞ্জে যাওয়া উচিত। এরপরে আরেকটি পোস্টে মোদিও তার দেশের অ্যাডভেঞ্চার প্রিয় জনগণকে অপূর্ব সুন্দর লাক্ষাদ্বীপে বেড়াতে যেতে পরামর্শ দেন। সাথে সাথেই নেট দুনিয়ায় নতুন ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয় লাক্ষাদ্বীপ ভ্রমণ। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেন তারা মালদ্বীপ ছেড়ে লাক্ষাদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর এই পরামর্শের পর দেশটির পর্যটন বিভাগ লাক্ষাদ্বীপ পুঞ্জকে ঘিরে তাদের কিছু পরিকল্পনার কথা জানায়। জানা যায়, টাটা গ্রুপ সহ ভারতের কিছু বিখ্যাত শিল্প গ্রুপ ইতোমধ্যে লাক্ষাদ্বীপের পর্যটন সম্প্রসারণে পরিকল্পনা করছে। এছাড়া ইসরায়েলের একটি সংস্থা দ্বীপটিতে সুপেয় পানির সমস্যা সমাধানে প্রযুক্তি স্থানান্তরের কাজ করছে বলেও জানা যায়। ভারতের পর্যটন বিভাগ আরও জানায়, খুব দ্রুত লাক্ষাদ্বীপে নির্মাণ করা হচ্ছে বিমানবন্দর, যা ভারতের এই দ্বীপপুঞ্জে ভ্রমণ পিপাসুদের আনাগোনার বাইরেও প্রশান্ত মহাসাগরে ভারতের প্রভাব বাড়াতে ভূমিকা রাখবে। দৃশ্যত এইটুকু পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন মোদির টুইটটি রিটুইট করে মালদ্বীপের একজন মন্ত্রী লিখেন, মোদি একজন ভাঁড় এবং তিনি ইসরায়েলের ক্ষমতাশালী হয়ে ভারত শাসন করছেন। উল্লেখ্য, মালদ্বীপ সরকারের অন্তত 3 মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আচ্ছা মতো মন্তব্য করেছেন। এদের মধ্যে উপমন্ত্রী মরিয়ম শেওনা এক্সে মোদিকে ইসরায়েল সরকারের সঙ্গে জড়িয়ে মন্তব্য করেন। প্রায় একই রকম মন্তব্য করেন দেশটির আরও 2 প্রভাবশালী রাজনীতিবিদ ও উপমন্ত্রী মালশা শরীফ ও আবদুল্লাহ মাহজুন মজিদ। তাদের সবার বক্তব্যেই মালদ্বীপে ভারতীয় সেনাদের অবস্থানের বিষয়টি উঠে আসে। তারা বক্তব্যে স্পষ্ট করেন, দেশটিতে ভারতীয় সেনাদের অবস্থানের পেছনে তাদের সরকারের জোর আপত্তি রয়েছে। এদিকে এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই 2 দেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। দিল্লিতে মালদ্বীপের হাই কমিশনারকে তলব করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভারত এই কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের নিন্দা করেছে। এদিকে মালদ্বীপও স্পষ্ট জানিয়েছে তারা এ ধরনের মন্তব্য স্বীকার করে না। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে মালদ্বীপ সরকার তাদের মন্ত্রী ও নেতাদের বক্তব্য দেশটির সরকারের বক্তব্যকে প্রতিনিধিত্ব করে না বলে সাফ জানিয়ে দেয়। তবে মোদিকে নিয়ে কটূক্তি ও ভারতীয়দের মালদ্বীপ বর্জনের পুরো প্রক্রিয়াটি এত সহজ নয়। এর পেছনে রয়েছে ভূ রাজনীতির জটিল সমীকরণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে কেনই বা মালদ্বীপের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বল্প পরিচিত লাক্ষাদ্বীপ পুঞ্জকে জনগণের সামনে নিয়ে এলেন? কেনই বা এমন এক সময়ে ঘোষণাটি দিলেন যখন ভারত মালদ্বীপের মধ্যে সম্পর্ক শীতলতম? এটা সত্যি যে প্রধানমন্ত্রী তার দেশের যে কোনো পর্যটন স্থানকে জনগণের সামনে তুলে ধরতেই পারেন, কিন্তু সময়টা নিয়েই বেঁধেছে দ্বন্দ্ব। বহুদিন পর মালদ্বীপে একটি চীনপন্থী সরকার ক্ষমতায় এসেছে, আর দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী 2টি দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। মইজু তার নির্বাচনী প্রচারণায় কুইট ইন্ডিয়া স্লোগান দেওয়ার পর ভোটে জিতেও সেই একই নীতি নিয়ে পথ চলছেন। ভারতে যখন মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে যাওয়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছিল, সেই সময়ে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু ছিলেন চীন সফরে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির প্রথা হয়ে দাঁড়িয়েছিল নির্বাচিত প্রেসিডেন্ট প্রথম সফর করতেন ভারতে, কিন্তু প্রেসিডেন্ট মইজু এই প্রথা ভেঙে প্রথম বিদেশ সফর করেন তুরস্কে। সেখান থেকে তিনি 5 দিনের সফরে চীন যান, আর ঠিক সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফরে যান। ঠিক পরপরই ভারতে বয়কট মালদ্বীপ ট্রেন্ড শুরু হয়। চীন থেকে ফিরেই মোহাম্মদ মইজু ঘোষণা দেন, মালদ্বীপ কারও বাড়ির পেছনের উঠান নয়, বা মালদ্বীপে বাইরের শক্তির কোনো রূপ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রতি বছরই ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ মালদ্বীপে বেড়াতে যান। বলা যায়, ধনী ও মধ্যবিত্ত ভারতীয়দের ট্যুর ডেস্টিনেশন পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে দেশটির খুব কাছের এই অনিন্দ সুন্দর দ্বীপ রাষ্ট্রটি। স্বাভাবিকভাবেই মালদ্বীপে বেড়াতে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ভারতীয়রা। শুধু 2023 সালেই প্রায় 3 লাখ ভারতীয় মালদ্বীপ ভ্রমণ করেছেন। 1965 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর থেকে মালদ্বীপ বরাবরই ভারতপন্থী দেশ ছিল। ব্রিটিশ মিলিটারি বেইজের তকমা থেকে মালদ্বীপের এই স্বাধীনতার পেছনেও রয়েছে ভারতের অবদান। ভারতই প্রথম স্বীকৃতি দেয় দেশটিকে। পর্যটনের উর্বর ভূমি হয়ে ওঠার আগে মালদ্বীপ ছিল মৎস্য সম্পদ নির্ভর একটি দেশ। সেই মালদ্বীপের আমদানি রপ্তানির অধিকাংশই ছিল ভারত নির্ভর। স্বাধীনতার পর 30 বছর ভারতপন্থী স্বৈরশাসক মামুন আব্দুল গায়ুম মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। মামুন আব্দুল গায়ুমকে ক্ষমতায় রাখার পেছনে বড় অবদান ছিল ভারতের। দীর্ঘ সময়টিতে দেশটির গণ আন্দোলন, মিলিটারি কু, প্রাকৃতিক দুর্যোগ, সুনামি সবই এক হাতে সামলেছিল ভারত।
এরপর 2008 সালে মালদ্বীপে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন ও মোহাম্মদ নাশিদের ক্ষমতায় আসার পেছনেও ছিল ভারতের ভূমিকা। মোহাম্মদ নাশিদও ছিলেন ভারতপন্থী। 2009 সালে প্রেসিডেন্ট নাশিদের আমলেই ভারত সমুদ্র পর্যবেক্ষণের জন্য মালদ্বীপে ঘাঁটি স্থাপন করে। এরপর থেকে 26টি রাডার বসিয়ে মালদ্বীপের উপকূলে টহল কার্যক্রম চালাত ভারত। 2010-এর দিকে ভারত মহাসাগরে এই দুই রাষ্ট্রের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে চীন। সেই সময়ে চীন আফ্রিকার বিভিন্ন দেশ সহ পাকিস্তান ও শ্রীলঙ্কায় ব্যাপক ঋণ দেয়া ও উন্নয়ন কাজ চালাচ্ছিল। মালদ্বীপও 2012 সালে চীনের দেয়া ঋণে মালেতে বিমানবন্দর স্থাপন করে। এরপর 2013 সালে গণ আন্দোলনে নাশিদ ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন তারই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ। ওয়াহিদের ক্ষমতায় আসার পেছনে চীনের ভূমিকা ছিল ওপেন সিক্রেট। অভিযোগ আছে ওয়াহিদের সরকারকে ক্ষমতায় আনার পেছনে চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। ওয়াহিদ ক্ষমতায় আসার পর মালদ্বীপে চীনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে ওয়াহিদই প্রথম চীন সফরে যান। তার শাসনামলেই মালদ্বীপ মূলত ভারত বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করে। এরপরে 2013 সালের শেষ দিকের প্রেসিডেন্ট নির্বাচনেও চীনপন্থী আবদুল্লাহ ইয়ামিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার আমলেই চীনের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে শি জিনপিং মালদ্বীপ সফর করেন। 2016 সালে সাহায্য হিসেবে মালদ্বীপের জলপথ সুরক্ষায় ভারত 2টি সামরিক হেলিকপ্টার পাঠায়। ওই হেলিকপ্টারের প্রশিক্ষণের জন্য কয়েকজন সেনা কর্মকর্তাকেও পাঠায় ভারত। সেটি নিয়ে সে সময়ে মালদ্বীপের সরকার আপত্তি জানিয়েছিল। পরে ওই 2টি হেলিকপ্টার ও মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সেনাদের ফিরিয়ে নিতে বলে মালদ্বীপ। একই সময়ে মালদ্বীপের সাগরে চীনের একটি মানমন্দির নির্মাণের পরিকল্পনা ভারতপন্থী রাজনীতিবিদদের বিরোধিতায় বাতিল হয়ে যায়। মালদ্বীপে 2018 সালের নির্বাচনে ক্ষমতায় আসেন ভারতপন্থী নেতা ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এ সময় মালদ্বীপে ব্যাপক হারে ঋণ দেয়া শুরু করে ভারত। সলিহের সময়ে ভারত মালদ্বীপের সঙ্গে সামরিক চুক্তি সহ বেশ কয়েকটি চুক্তি করে। চুক্তির আওতায় ভারত আবারও মালদ্বীপের উপকূলে টহল দেয়া শুরু করে। 2021 সালে ভারত মালেতে একটি ডক ইয়ার্ড তৈরির অনুমতি পায়। এই সময় থেকেই দেশটির ভারত বিরোধীরা প্রচার করেন ভারত মালদ্বীপে সামরিক ঘাঁটির কাজ শুরু করছে। এই সময়ে থেকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট চীনপন্থী আবদুল্লাহ ইয়ামিনের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন দানা বাঁধতে শুরু করে। এরই প্রেক্ষিতে 2022 সালে মালেতে ভারতীয় হাই কমিশনের যোগ দিবসের অনুষ্ঠানে একদল বিক্ষোভকারী হামলা করে এবং গোটা অনুষ্ঠান পণ্ড করে। ওই সময়ে তারা ইসলামিক দেশে হিন্দুদের যোগ দিবস আয়োজনের বিরোধিতা করে। এরপর থেকেই চীনপন্থী মালদ্বীপের প্রগতিশীল পার্টির প্রচারে প্রাধান্য পায় ভারত ইসলাম বিরোধী বক্তব্য। এসব বক্তব্যকেই বুলস আই করে এগোতে থাকে দলটি। এই ভারত বিরোধিতাই 2023 নির্বাচনে চীনপন্থী মালদ্বীপ প্রোগ্রেসিভ পার্টির মূল এজেন্ডা হয়ে ওঠে এবং জয় পায় দলটি। নতুন প্রেসিডেন্ট হন মালে সিটি মেয়র মোহাম্মদ মইজু। মালেতে ভারতের একটি রাডার স্টেশন ও সার্ভিলেন্স এয়ারক্রাফট ছিল বহু বছর ধরেই। চুক্তি অনুযায়ী সেখানে ভারতের 70 জন সামরিক কর্মী ছিলেন। প্রেসিডেন্ট মইজু ক্ষমতায় আসার পর এই সেনা সদস্যের উপস্থিতিকে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে অভিহিত করে তাদের ভারতে ফিরে যেতে বলেন। এছাড়াও তিনি ইব্রাহিম মোহাম্মদ সলিহ সরকারের আমলে ভারত সরকারের সঙ্গে হওয়া সব চুক্তি স্থগিত করে পুনরায় যাচাইয়ের নির্দেশ দেন। এরপরই মূলত ভারতের সঙ্গে মইজু সরকারের বিরোধ চরমে পৌঁছে। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকা মালদ্বীপ নিয়ে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের দ্বন্দ্ব বহুদিনের। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহ দক্ষিণ এশিয়ায় প্রভাব খাটাতে মালদ্বীপের অবস্থানটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নিজেদের ঘরের উঠান, ভারত মহাসাগরে প্রভাব বিস্তার ও বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ হিসেবে মালদ্বীপে নিজেদের প্রভাব রাখাটা ভারতের জন্য জরুরি। দীর্ঘদিন মালদ্বীপে প্রভাব বিস্তার করতে পারেনি চীন। দ্বীপপুঞ্জটিতে ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। কিন্তু 2013 সালে চীনপন্থী আবদুল্লাহ ইয়ামিন ক্ষমতায় এলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে সম্পৃক্ত হয় মালদ্বীপ। আগে থেকেই ভারত মহাসাগরে চীনের প্রভাব বলয় বাড়ানোর সঙ্গে সম্পৃক্ত দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, পাকিস্তান চীনের এই অবকাঠামোগত প্রকল্পে সম্পৃক্ত ছিল। এছাড়া চীন ভারত মহাসাগরে আফ্রিকা ও আরব থেকে তাদের পণ্য পরিবহনের জন্য জলপথ নির্ঝঞ্ঝাট করার কাজ করছিল। মালদ্বীপের অন্তর্ভুক্তিতে ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত আরব সাগরে ওমান, পাকিস্তান, মালদ্বীপ,
বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা, মিয়ানমার ও দক্ষিণ চীন সাগরে থাইল্যান্ড, কম্বোডিয়া ও হংকং চীনের এই মহাপরিকল্পনায় সামিল হয়েছিল, যেটা ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ জলপথ দখল ও ভারতের আধিপত্য কমাতে চীনের এক বড় সাফল্য হিসেবে এখনও বিবেচিত। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।